তোমাকে যে সন্ন্যাসী শান্তশীলের কাছে নিয়ে যেতেই হবে বেতাল। আমি যে তাকে কথা দিয়েছি। আপনি আমায় নিয়ে যাবেন, কিন্তু তার জন্য আমার শর্ত তো আগেই দেওয়া আছে মহারাজ। আমি আপনাকে একটি করে গল্প শোনাবো এবং গল্প শেষে একটি করে প্রশ্ন করব। সেই প্রশ্নের সঠিক উত্তর দান করলে আমি আবার শ্মশানের গাছে গিয়ে ঝুলে পড়ব। আর এটা জেনেও যদি আপনি ভুল উত্তর দান করেন তাহলে সেই মুহূর্তে আপনার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। তো আজ আমি আপনাদের কাছে বেতাল পঞ্চবিংশতি গল্পের 7ম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, সুখ ও শাড়ির স্বপ্ন কাহিনী। কোনো এক সময়ে অঙ্গসেন নামে এক রাজা ভোগনগরে রাজত্ব করতেন। চূড়ামণি নামে রাজার একটি সুখ পাখি ছিল। রাজা তার প্রিয় পাখিটিকে খুব ভালোবাসতেন। রাজার এই পাখিটির একটি বিশেষত্ব ছিল। পাখিটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা বলতে পারত। একদিন রাজা তার আদরের পোষা পাখিটিকে বললেন, তুমি তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পাও, বলো তো আমার রানী কে হবে? সে কেমন হবে এবং সে কোথায় আছে? সুখ পাখি চূড়ামণি বলল, চন্দ্রাবতী নামে একটি পরমা সুন্দরী নারী আছেন। তিনি মগধরাজ বীরসেনের কন্যা। ভবিষ্যতে তিনি আপনার রানী হবেন। রাজা তার রাজ্যের দৈবজ্ঞ চন্দ্রকান্তকে নিজের বিবাহের কথা জিজ্ঞেস করলেন। চন্দ্রকান্তও সমস্ত কিছু গণনা করে ওই একই মতামত দিলেন। রাজা এই ভেবে খুবই খুশি হলেন যে তার প্রিয় সুখ পাখিটি সবসময় সত্য কথা বলেছে। রাজা মগধরাজ বীরসেনের কাছে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দান করলেন। রাজকন্যা চন্দ্রাবতীর মদনমঞ্জরী নামে একটি শাড়ি পাখি ছিল। সেই পাখিটিও সব কিছু বলতে পারত। একদিন রাজকন্যা তার পাখিটিকে জিজ্ঞেস করলেন, বলতো আমার সঙ্গে কার বিবাহ হবে? তিনি কেমন হবেন? শাড়ি উত্তর দিল, নগরের রাজা অনঙ্গসেন আপনার স্বামী হবেন। তিনি অত্যন্ত সুপুরুষ। এইভাবে অনঙ্গসেন ও চন্দ্রাবতী পাখির মাধ্যমে উভয়ের কথা জানতে পেরে পরস্পরের প্রতি অনুরক্ত হলেন এবং বিবাহের জন্য অপেক্ষা করতে লাগলেন। অনঙ্গসেনের দূত এসে চন্দ্রাবতীর পিতার কাছে বিবাহের প্রস্তাব দান করলে চন্দ্রাবতীর পিতা তা সাদরে গ্রহণ করলেন এবং শুভ দিন দেখে মহা ধুমধাম করে অনঙ্গসেনের সঙ্গে চন্দ্রাবতীর বিবাহ হয়ে গেল। চন্দ্রাবতী ও অনঙ্গসেন দুজনেই খুব সুখী। একদিন চন্দ্রাবতী অনঙ্গসেনকে বললেন, মহারাজ, আমরা এই দুটি পাখির জন্যই আজ একত্র হয়েছি। আপনি এই পাখি দুটিকে একসঙ্গে রাখুন, তারাও তাহলে সুখী হবে।
পাখি দুটিকে এক খাঁচায় রাখার পর ওরা বেশ সুখেই থাকতে লাগলো। একদিন হঠাৎ পাখি দুটোর মধ্যে তর্ক বাঁধল। সুখ বলল, এই পৃথিবীতে সকলেই এসেছে ভোগ করতে, পৃথিবীতে এসেও যদি কেউ ভোগ না করে তাহলে তার জন্ম বৃথা। তুমি কেন সবসময় উদাস থাকো? শাড়ি বলল, পুরুষরা অত্যন্ত স্বার্থপর, অধর্মী এবং নিষ্ঠুর প্রকৃতির হয়। আমি পুরুষদের ঘৃণা করি। সুখ বলল, মেয়েরা অত্যন্ত কুটিল এবং মিথ্যাবাদী হয়। রাজা এই দুজনের তর্ক শুনে বললেন, তোমরা এত ঝগড়া করছো কেন? শাড়ি বলল, পুরুষরা সত্যি নীচ প্রকৃতির হয়। আমি আপনাকে আরেকটি সত্য ঘটনা শোনাব। মহাজন নামে এক ধনী বণিক ইলাপুর নামক একটি স্থানে বসবাস করতেন। মহাজনের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। প্রচুর পূজা করে ও দেবতার কাছে মানত করে অবশেষে একটি সন্তান হল। বণিক তো পুত্রকে পেয়ে খুব খুশি। পুত্রের নাম দিলেন তিনি নয়নানন্দ। কিন্তু নয়নানন্দ ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। তার সঙ্গীরা ছিল অত্যন্ত বদ প্রকৃতির। লেখাপড়ায় তার একেবারেই মন ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বদগুণও বাড়তে লাগলো। মহাজনের হঠাৎ মৃত্যু হলো। বাবার মৃত্যু হওয়ার পর নয়নানন্দ হঠাৎ করে প্রচুর টাকা পাওয়াতে সে ওই টাকা ওড়াতে শুরু করলো। বন্ধু বান্ধব জুটিয়ে নয়নানন্দ খুব আমোদ করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই নয়নানন্দের সব টাকা শেষ হয়ে গেল। নয়নানন্দ পথের ভিখারি হয়ে গেল। এই সময় ইলাপুর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একদিন নয়নানন্দ চন্দ্রপুরে এসে হাজির হল। চন্দ্রপুরে তার বাবার বন্ধু হেমগুপ্ত থাকতেন। হেমগুপ্ত বন্ধুর ছেলে নয়নানন্দকে দেখে ভারী খুশি হলেন। নয়নানন্দ মিথ্যা কথায় পারদর্শী ছিল। সে তার বাবার বন্ধুকে বলল, আমি অনেকগুলো জাহাজ নিয়ে সিংহল দ্বীপে বাণিজ্য করতে চাচ্ছিলাম। সমুদ্রে হঠাৎ ঝড় ওঠায় জাহাজ ডুবি হয়। আমি কোনো মতে প্রাণে বেঁচেছি। এই কাহিনী বলে সে কয়েক ফোঁটা জলও ফেলল। নয়নানন্দের কথা শুনে হেমগুপ্ত খুব কষ্ট পেলেন। তিনি মনে মনে ভাবলেন তার কন্যা রত্নাবতীর সঙ্গে তিনি নয়নানন্দের বিবাহ দেবেন। নয়নানন্দ তার বন্ধুর পুত্র। তার মতো ধনী ও সুপুরুষ পাত্র পাওয়া বিরল। হেমগুপ্ত তার স্ত্রীকে এই প্রস্তাব দিতে তিনিও খুব খুশি হলেন। নয়নানন্দকে বিবাহের কথা বলতেই সেও রাজি হয়ে গেল। খুব ধুমধাম করে নয়নানন্দের সঙ্গে রত্নাবতীর বিবাহ হল। বেশ কিছুদিন নয়নানন্দ রত্নাবতীর সঙ্গে সুখেই দিন কাটালো। নয়নানন্দের এই একঘেয়ে জীবন আর ভালো লাগছিল না। তাই সে জীবনে আগের মতো উচ্ছৃঙ্খলতা চাইছিল। একদিন সে তার স্ত্রী রত্নাবতীকে বলল, চলো আমি তোমাকে নিয়ে দেশে যাব। দেশের জন্য মন খারাপ লাগছে। তুমি বাবা মাকে বলে দেশে যাওয়ার ব্যবস্থা করো। রত্নাবতী তার মাকে এই কথা বলতেই তারা খুশি হয়ে নয়নানন্দ ও রত্নাবতীর দেশে যাওয়ার ব্যবস্থা করলেন। মেয়েকে উপহার হিসাবে তারা প্রচুর অর্থ ও ধনরত্ন দিলেন। পথে যেতে যেতে এক বিশাল বন পড়ল। নয়নানন্দ তার স্ত্রীকে বলল, এই বনে খুব দস্যুর ভয় আছে। পালকি বাহকদের ফিরে যেতে বলো। সাধারণ গরিবের বেশে আমরা যাব, তাহলে আমাদের কেউই সন্দেহ করবে না। তোমরা সব অলংকার পুঁটলিতে বেঁধে দাও তুমি। এই বলে পালকি থেকে বাহকদের বিদায় দিয়ে দেওয়া হলো।
রত্নাবতীও তার স্বামীর কথা বিশ্বাস করে স্বামীকে সব অলংকার ও অর্থ দান করল। রত্নাবতীর স্বামী নয়নানন্দের মাথায় দুষ্ট বুদ্ধি ছিল, তাই পথে চলতে চলতে নয়নানন্দ রত্নাবতীকে একটা কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়ে সব অর্থ ও অলংকার নিয়ে পালিয়ে গেল। রত্নাবতী ওই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে তার বাবা মার নাম চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। একজন লোক তখন সেই স্থান দিয়ে যাচ্ছিল। সে কান্নার আওয়াজ শুনে কুয়োর মধ্যে তাকিয়ে দেখল এই যে এক সুন্দর রমণী সেখানে পড়ে পড়ে কাঁদছে। কুয়ো থেকে তুলে সে রত্নাবতীকে কুয়োর পড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করতে সে যে উত্তর দিল তা ছিল একেবারেই মিথ্যে কথা। সে বলল যে আমি চন্দ্রপুরের হেমগুপ্ত বণিকের কন্যা রত্নাবতী। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময় দস্যুরা সব অলংকার কেড়ে নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। আমার স্বামীকে তারা মারতে মারতে নিয়ে চলে গেছে। রত্নাবতীর সব কথা শুনে লোকটি তার বাবার কাছে দিয়ে এলো। নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর সব অলংকার বিক্রি করে সুখের সাগরে জীবন ভাসিয়ে দিল। মদ ও জুয়ার নেশায় সে ডুবে রইল। কিছুদিন পর সব টাকা পয়সা শেষ হলে সে ভাবল, যাই শ্বশুর বাড়ি গিয়ে কিছু পয়সা হাতে নিয়ে আসি। রত্নাবতী তার স্বামীকে দেখে অবাক হলো। স্বামীর প্রতি রাগ থাকলেও রত্নাবতী ভাবল, পতি পরম দেবতা, নয়নানন্দ হয়তো ভুল করে তার প্রতি খারাপ ব্যবহার করেছে। রত্নাবতী তার স্বামীকে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না, আসল ঘটনা আমি কাউকে বলিনি। আমার বাড়ির লোকেরা জানে যে দস্যুরা আমায় ধরে নিয়ে সব অলংকার আমার কাছ থেকে কেড়ে কুয়োয় ফেলে দিয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে তুমি দস্যুদের হাতে বন্দী হয়েছিলে। তুমি আমাকে ফেলে আর কোথাও যেও না। রত্নাবতী রাত্রে তার বাবার দেওয়ার সব অলংকার পরে স্বামীর কাছে এলো। স্বামীকে পেয়ে সে খুব খুশি হলো। রাত্রে রত্নাবতী ঘুমিয়ে পড়লে তার স্বামী তাকে ছুরি দিয়ে হত্যা করে সব অলংকার নিয়ে পালিয়ে গেল। শাড়ি বলল, মহারাজ, এই কাহিনী আমার নিজের চোখে দেখা। পুরুষ জাতির প্রতি আমার এত ঘৃণা যে আমি সবসময় তাদের থেকে দূরে থাকি। রাজা এরপর চূড়ামণিকে বলল, স্ত্রী জাতির প্রতি তোমার এত রাগ কেন? শুক বলল, এবার আমার কাহিনী শুনুন তবে মহারাজ। সাগর দত্ত নামে এক বণিক কাঞ্চনপুর নগরে বাস করতেন। স্ত্রীদত্ত নামে তার এক রূপবান ও গুণবান পুত্র ছিল। অনঙ্গপুরের সোমদত্ত নামে এক বণিক তার কন্যা জয়শ্রীর সঙ্গে শ্রীদত্তের বিবাহ দিয়েছিলেন। শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে জয়শ্রী তার বাবার কাছে এসে থাকতে লাগলো। বহু দিন কেটে গেল। শ্রীদত্ত ফিরে আসছে না দেখে জয়শ্রী ভাবতে লাগলো, আমার সব বন্ধুরা স্বামী নিয়ে কত সুখে সংসার করছে, আমি একা কষ্ট পাচ্ছি। জয়শ্রী তার প্রিয় সখীকে এই কথা বলতে সে বলল, চিন্তা করো না, ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। জয়শ্রী একদিন জানালার ধারে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে একজন রূপবান যুবককে দেখতে পেল। জয়শ্রী তাকে মুগ্ধ হয়ে সখীকে বলল, ওই যুবকের সঙ্গে আমার আলাপ করিয়ে দাও। সখী তখন ওই যুবকের কাছে গিয়ে বলল, সোমদত্তর কন্যা আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি যদি আজ সন্ধ্যায় আমার গৃহে আসেন তো খুব ভালো হয়। যুবক সখীর প্রস্তাবে রাজি হল। সে সন্ধ্যাবেলাতে এলো। সখী তখন জয়শ্রীকে খবর দিল। জয়শ্রী বলল, সে রাত্রে এসে যুবকের সঙ্গে দেখা করবে।
এরপর প্রতিদিন রাত্রেই সে যুবকের সঙ্গে দেখা করতে যেত। কিছুদিন পর শ্রীদত্ত ফিরে এলো। জামাইকে পেয়ে শ্বশুর শাশুড়ি খুশি হলেও জয়শ্রী খুব বিরক্ত হলো। জয়শ্রীর জন্য স্বামী শ্রীদত্ত অনেক মূল্যবান অলংকার ও শাড়ি আনলেও জয়শ্রী বিরক্ত হয়ে তা ছুঁড়ে ফেলে দিল। রাত্রে ক্লান্ত হয়ে তার স্বামী ঘুমিয়ে পড়লে জয়শ্রী মূল্যবান অলংকার ও শাড়ি পরে সেই যুবকের সঙ্গে দেখা করতে গেল। এত রাতে একজন নারীকে এত অলংকার পরে যেতে দেখে একজন চোর জয়শ্রীর পিছু নিল। জয়শ্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করার সময় সেই যুবককে এক সাপ কামড়ে দিল। জয়শ্রী যখন সেই যুবকের সঙ্গে দেখা করতে গেল তখন সেই যুবকের মৃত্যু হয়েছে। জয়শ্রী সেই কথা বুঝতে পেরে আর দেরি না করে দুঃখ প্রকাশ করতে লাগল। চোরটি দূর থেকে সব দেখে হাসতে লাগল। সামনে শিরীষ গাছে একটা পিশাচ বসেছিল। জয়শ্রীর কাণ্ড কারখানা দেখে বিরক্ত হয়ে ওই পিশাচ ওই মৃত যুবকের শরীরে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগায় দাঁত দিয়ে কেটে আবার গাছে চড়ে গিয়ে বসল। জয়শ্রী কিছুক্ষণ পরে বুঝতে পারল যে যুবকটির শরীরে কোনো ভূত বা পিশাচ ঢুকেছে। এরপর সে কাঁদতে কাঁদতে সখীর কাছে গিয়ে সব কথা বলল। সখীকে সে বলল, এই অবস্থায় আমি আর বাড়ি ফিরতে পারি না, এখন মৃত্যুই আমার একমাত্র পথ। জয়শ্রী হঠাৎ বলল, এক কাজ করি, আমি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকব। সকলে আমার কান্না শুনে ছুটে এলে আমি বলবো আমার স্বামী রাগে অন্ধ হয়ে আমার নাকের ডগা কেটে দিয়েছেন। জয়শ্রী এই বলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। বাড়ির সকলে এসে দেখল জয়শ্রীর নাক কাটা, রক্তে তার কাপড় ভেসে যাচ্ছে। তারা জয়শ্রীকে এই ঘটনার কারণ জিজ্ঞেস করলে জয়শ্রী বলল, এই খুনে স্বামী আমার এই অবস্থা করেছে। জয়শ্রীর কথা সকলে বিশ্বাস করল। তারা শ্রীদত্তকে চরম অপমান করল। শ্রীদত্ত বলল, আমার স্ত্রী অত্যন্ত নীচ প্রকৃতির, তাই সে আমার সঙ্গে এরূপ ব্যবহার করল। স্ত্রীলোকের চরিত্র দেবতার পক্ষে বোঝাও অসম্ভব। পরদিন শ্রীদত্তকে বিচারের জন্য নগর কোটালের হাতে তুলে দেওয়া হলো। সব শুনে বিচারপতি শ্রীদত্তকে শুলে চড়ানোর আদেশ দিলেন। চোরটি বিচারালয়ের কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তার হৃদয়েও মায়াদয়া ছিল। সে এসে বিচারপতিকে বলল, আপনি একজন নিরীহ মানুষকে শাস্তি দিচ্ছেন। এই বলে সে পুরো ঘটনাটি বলল। জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠানো হলো। সেখানে মরা যুবকটি পড়েছিল এবং জয়শ্রীর কাটা নাগের ডগাও আনা হলো। শ্রীদত্তকে পুরস্কার দেওয়া হলো। বেতাল এই গল্প বলে মহারাজ বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করল, বলো তো মহারাজ, জয়শ্রী ও নয়নানন্দের মধ্যে কে সব থেকে বেশি দোষী? বিক্রমাদিত্য বলল, দুজনেই সমান দোষী। বেতাল বিক্রমাদিত্যর কাছ থেকে সঠিক উত্তর পেয়ে আবার শ্মশানের কাছে গিয়ে ঝুলে পড়ল। বিক্রমাদিত্য বেতালকে কাছ থেকে নামিয়ে আবারও কাঁধে করে নিয়ে এগিয়ে চলতে শুরু করল। চলতে থাকলো বেতালের গল্প। তো বন্ধুরা, রাজা বিক্রমাদিত্যকে বলা বেতালের পরবর্তী গল্পগুলি শুনতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।